হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্লারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে আমি ক্লাস 12-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছিলাম। আমি তড়িৎ ক্ষেত্র নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা শুরু করেছিলাম এবং সেই তড়িৎ ক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক তড়িৎ দ্বিমেরু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। সেই তড়িৎ দ্বিমেরু যে থিওরিগুলো আছে সেটা আমি তোমাদের বলেছিলাম। আজকে আমি তড়িৎ দ্বিমেরুর উপর দুটো অঙ্ক তোমাদের আমি করে দেখাবো। তাহলে তড়িৎ দ্বিমেরু যে থিওরিগুলো, তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে রাখলে যে টর্কের রাশিমালা হয় সেগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো ভালো করে। তাহলে তড়িৎ দ্বিমেরুতে রাখা, তড়িৎ দ্বিমেরুকে যদি আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে সেই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা কত হবে, এরকমটা হবে। এটা আমরা পড়েছিলাম যে এরকম একটা তড়িৎ ক্ষেত্র আছে, এদিকে ই বরাবর, ইটা এদিকে ক্রিয়া করছে এবং একটা তড়িৎ দ্বিমেরু এভাবে আছে। তাহলে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা ক্রিয়া করছে এভাবে। তাহলে এই তড়িৎ দ্বিমেরুটার তড়িৎ ক্ষেত্রে উপস্থিতির জন্য, এই থিটা অ্যাঙ্গেলে থাকার জন্য তড়িৎ দ্বিমেরুটার উপর যে ক্রিয়াশীল টর্ক হবে তার রাশিমালা হবে এইটা। এর মান যদি আমরা লিখি তাহলে হবে সেটা পিই সাইন থিটা। এবং তড়িৎ দ্বিমেরুটাকে তড়িৎ ক্ষেত্রে একটা কোণ থেকে আর একটা কোণে আবর্তিত করতে কতটা কৃতকার্য করতে হয় সেটা রাশিমালা আমি তোমাদের বলেছিলাম। সেই কৃতকার্যের রাশিমালা কত ছিল? কৃতকার্যের রাশিমালা ছিল মাইনাস পিই ইন্টু কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান। সো এই রাশিমালাটা আমি তোমাদের পড়িয়েছিলাম। থিটা টুটা কি? থিটা টু হচ্ছে এরকম বলেছিলাম আমি যে তড়িৎ দ্বিমেরুটা প্রথমে থিটা ওয়ান কোণে ছিল তড়িৎ ক্ষেত্রের সাথে, বা আমরা বলতে পারি তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা থিটা ওয়ান কোণে ছিল, তারপরে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা থিটা টু কোণে চলে গেল, তার জন্য কৃতকার্য কতটা হবে এগুলো সম্পর্কে আমি বলেছিলাম। এবং তড়িৎ দ্বিমেরুর যে স্থিতিশক্তি কত হয় তড়িৎ ক্ষেত্রে সেটার রাশিমালাও আমি তোমাদের বলেছিলাম যে তড়িৎ দ্বিমেরুকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখো তাহলে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির রাশিমালা হবে এইটা মাইনাস পি ডট ই। তাহলে এটা করলে কি পাওয়া যায়? মাইনাস পিই কস থিটা। থিটাটা চেঞ্জ হওয়ার সাথে সাথে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর যে স্থিতিশক্তি সেটাও চেঞ্জ হতে থাকবে। তাহলে এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। তাহলে এই সব বিষয়, এবং আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষস্থিত অবস্থানে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত অবস্থানে বা যে কোনো আর থিটা অবস্থানে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে সেটাও আমরা পড়েছিলাম। আজকে আমরা তড়িৎ দ্বিমেরুর উপর দুটো অঙ্ক করব। তাহলে সেই অঙ্ক দুটোর যে প্রশ্ন বা অঙ্ক দুটোর প্রশ্নের উত্তরও আমার পিডিএফ এ তোমাদের লেখা আছে। এই পিডিএফটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে সেই পিডিএফ থেকে আমি তোমাদের কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি তড়িৎ দ্বিমেরুর অঙ্ক সম্পর্কিত এবং সেটাকে আমরা সলভ করব। তাহলে দেখো আমরা কি কি ধরনের অঙ্ক করব আজকে। তাহলে দেখি আমরা অঙ্ক দুটোর প্রশ্ন আগে দেখি। তাহলে এখানে বলা হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। একটা সমবাহু ত্রিভুজ নেওয়া হয়েছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, এরকম করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। এই সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষে কিউ পরিমাণ আধান, দেখো আমি ছবিতে দেখিয়েছি, দেখো দুটি শীর্ষে কিউ পরিমাণ আধান এবং তৃতীয় শীর্ষে যদি মাইনাস টু কিউ পরিমাণ আধান রাখা হয় তাহলে এই সংস্থাটির তড়িৎ দ্বিমেরু ভ্রামক নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি, দেখি আমরা করতে পারি কিনা। ঠিক আছে, দেখো আমি তোমাদের করে দেখাই এখানে অঙ্কটাকে। তাহলে দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দুটি শীর্ষবিন্দুতে, একটা সমবাহু ত্রিভুজ নিলাম আমি, সেই সমবাহু ত্রিভুজের যে দুটি শীর্ষবিন্দুতে আমি কিউ মানের আধান রেখেছি এবং তৃতীয় শীর্ষবিন্দুতে আমি মাইনাস টু কিউ আধান রেখেছি। তাহলে এই তৃতীয় শীর্ষবিন্দুটাকে ধরো আমি এ বলছি, এটাকে আমি বি বলছি এবং এটাকে আমি সি বলছি। তাহলে এতে আমি কত আধান রেখেছি? এতে আমি মাইনাস টু কিউ আধান রেখেছি, এতে আমি মাইনাস টু কিউ আধান রেখেছি। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই পুরো সংস্থাটার তড়িৎ দ্বিমেরু ভ্রামক তোমাকে বের করতে বলেছে। তাহলে সেটা আমরা কি করে করতে পারি?
এইটা একটা সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে বলেছে? এল। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে এল, কোয়েশ্চেনেই বলে দেওয়া আছে। এবং আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি করে, তাহলে প্রত্যেকটা কোণ এখানে 60 ডিগ্রি করে আছে। এবার এই অঙ্কটাতে এই সিস্টেমটার লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামক আমাকে বের করতে হবে। আগে আমাকে তড়িৎদ্বিমেরু খুঁজতে হবে, তারপরে আমি তড়িৎদ্বিমেরু ভ্রামক বের করি। তাহলে এই -2q যেটা এখানে আছে সেটাকে আমি ভেঙে দিই, ভেঙে আমি ভাবি এখানে যেন -q এই দুটো চার্জ একটু অল্প দূরত্বে যেন আছে, আমি এটা ভাবলাম আমার সুবিধার জন্য। তাহলে -2q কে ভেঙে আমি এখানে কি লিখলাম? -q। এই দুটো -q মিলে তৈরি হলো ওখানে -2q। এই -q আর এই নিচের এই +q, এ বিন্দুতে -q আর বি বিন্দুতে +q মিলে দেখো একটা তড়িৎদ্বিমেরু তৈরি করেছে। আবার এ বিন্দুতে রাখা -q আর সি বিন্দুতে রাখা +q মিলে আর একটা তড়িৎদ্বিমেরু তৈরি করেছে। তাহলে আমরা ভাবতে পারি -2q কে -q এবং -q এইভাবে ভেঙে দেওয়াতে আমি দুটো তড়িৎদ্বিমেরু এখানে তৈরি হয়েছে, এরকম ভাবে যেন আমরা ভাবছি যে -2qটা কে -q এবং -q এ ভেঙে দেওয়ায় এখানে দুটো তড়িৎদ্বিমেরু তৈরি হয়েছে। তাহলে এই দুটো তড়িৎদ্বিমেরুর যে লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামক কত হতে পারে সেটা আমরা হিসাব করব। আর সেটা যদি আমরা হিসাব করি সেটাই হবে আমার এই সংস্থাটার লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান। তাহলে আমার লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামককে বের করতে হবে, যে এই লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামকটা হবে এই P1 আর P2 এই দুটোর তড়িৎদ্বিমেরু ভ্রামকের সমষ্টি, তড়িৎদ্বিমেরু ভ্রামকের লব্ধি। তাহলে P1 এর মান কত হবে? P1 যে তড়িৎদ্বিমেরুটা সেটা কিভাবে তৈরি হয়েছে? -q এবং +q আধান L দূরত্বে থেকে, যেহেতু সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে A থেকে B এর দূরত্ব এখানে L। তাহলে -q এবং +q আধান ছোট হাতের L দূরত্বে থেকে একটা তড়িৎদ্বিমেরু তৈরি করেছে। তাহলে তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান কত হয়? তড়িৎদ্বিমেরুর আধান আর ওই মাইনাস আর প্লাস আধানের মধ্যবর্তী দূরত্ব, এই দুইয়ের গুণফল নিয়ে তৈরি হয় আমার তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান। তাহলে তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান হবে এটা। আর এর অভিমুখটা কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে। তাহলে P1 কে যদি আমি ভেক্টর দিয়ে লিখতে চাই তাহলে এই তড়িৎদ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে। আর P2 আরেকটা তড়িৎদ্বিমেরু হয়েছে, এই এ বি ক্যাপ দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা ইউনিট ভেক্টর, একক ভেক্টর, যেটা কাজ করছে এ থেকে বি এর দিক বরাবর। তাহলে P2 এটা একটা তড়িৎদ্বিমেরু ভ্রামক, এই তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান কি হবে? তড়িৎদ্বিমেরুর আধান আর ওই প্লাস আর -q আধানের মধ্যবর্তী দূরত্ব। এই P2 তড়িৎদ্বিমেরুটা তৈরি হয়েছে এ তে থাকা -q আর সি তে থাকা +q নিয়ে। তাহলে এই সংস্থাটার তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান কত হবে? q * l। একই হচ্ছে মান, দেখো P1 আর P2 এর মান একই হচ্ছে, ডিরেকশনটা জাস্ট আলাদা হচ্ছে। ডিরেকশন এখানে কোন দিকে হবে? এ থেকে সি এর দিকে হবে, কারণ তড়িৎদ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় ঋণাত্মক থেকে ধনাত্মক আধানের দিকে। তাহলে এই পুরো সংস্থাটার লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামক কি হবে? এই দুটো দ্বিমেরু ভ্রামকের যে ভেক্টর যোগফল সেটাই হবে পুরো সংস্থাটার লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামক। একটা জিনিস খেয়াল করে দেখো, দুটো ভেক্টরের মান এখানে কিন্তু সমান আছে। আর আমরা জানি দুটি ভেক্টরের লব্ধি যখন আমরা নিতে চাই এবং ভেক্টর দুটির মান যদি সমান হয় তাহলে সেই ভেক্টর দুটির লব্ধির মান কত হয়? এটা আমি অনেকবার বলে ফেলেছি অলরেডি, যে দুটি ভেক্টরের মান যদি সমান হয়, ধরো এটা একটা ভেক্টর যার মান a, এটা একটা ভেক্টর যার মান a, এই দুটো ভেক্টরের মান যদি a করে হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধির মান কত হবে? এই লব্ধির মান হবে হচ্ছে 2a cos θ/2। এটা তখনই হয় যদি ভেক্টর দুটোর মান সমান হয়। তাহলে এখানে দেখো P1 ভেক্টরের মান QA, P2 যে তড়িৎদ্বিমেরু ভ্রামক তার মানও QL। তাহলে P1 এর মান QL, P2 এর মানও QL, দুটোর মান সমান। ডিরেকশন তাদের আলাদা, তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ দেখো 60 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের যে লব্ধি ভেক্টরটা হবে তার মান কত হবে? তার জন্য আমি এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি, 2a cos θ/2 এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি। যদি ব্যবহার করি তাহলে আমার উত্তর কত আসবে? তাহলে অতএব লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামক P হলে, লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামক P হলে ভ্রামক P হলে আমরা কি লিখতে পারি? যে P = কি হবে?
টু এ, এ বলতে কি ওই সমান ভেক্টর দুটোর মানকে বোঝাচ্ছে। তাহলে এখানে সমান সমান ভেক্টর দুটো কোনটা, p1 আর p2 মানের দিক থেকে সমান, তাহলে যে কোনো একটার মান আমি নিতে পারি। তাহলে 2p1 ইন্টু কি হবে cos থিটা বাই 2। থিটা বলতে কি বোঝানো হচ্ছে, p1 আর p2 এর মধ্যবর্তী কোণ। এখানে p1 আর p2 এর মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির কি করতে হবে আমাকে, অর্ধেক করতে হবে, কারণ এখানে বলছে থিটা বাই 2 করতে। তাহলে 60 ডিগ্রির অর্ধেক করলে আমাদের কত হবে, 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রির মান কত হবে, √3/2। তাহলে এগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো, 2ql ইন্টু cos 30 ডিগ্রির মান কত, √3/2। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে, √3 ইন্টু ql। তাহলে এইটাই হবে আমাদের লব্ধি তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান। তাহলে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা আমাদের দেখো হয়ে গেল। তাহলে খুবই সোজা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট আইডিয়া শেয়ার করব তড়িৎদ্বিমেরু ভ্রামকের। দেখো আমরা সবসময় একটা তড়িৎদ্বিমেরুর জন্য তড়িৎদ্বিমেরু ভ্রামক হিসাব করেছি, কিন্তু যে কোনো চার্জড ডিস্ট্রিবিউশনের জন্যই কিন্তু তড়িৎদ্বিমেরু ভ্রামক আমরা হিসাব করতে পারি। সেটাকে যে সবসময় তড়িৎদ্বিমেরুই হতে হবে ব্যাপারটা সেটা নয়। একটা চার্জড ডিস্ট্রিবিউশন হলেই তার জন্য একটা তড়িৎদ্বিমেরু ভ্রামক আমরা বের করতে পারি। হ্যাঁ, হতে পারে সেটা জিরো, নাও হতে পারে। তাহলে যে কোনো একটা চার্জড ডিস্ট্রিবিউশনের জন্য আধান যদি বন্টিত হয়ে থাকে, চার্জড ডিস্ট্রিবিউশন মানে আধান বন্টনটাকে বোঝায়, তাহলে আধান যদি বন্টিত হয়ে থাকে তার জন্যই একটা তড়িৎদ্বিমেরু ভ্রামক বের করা যেতে পারে। তাহলে আমি তোমাদের এখন খুবই একটা গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছি, যেটা আমার এই পিডিএফটাতে লেখা নেই কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, তোমরা নোটে লিখে নাও। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা, ঠিক আছে? এর উপর ভিত্তি করে আমি দেখেছি যে এই মেইনসে অঙ্ক এসেছে এবং এই ধারণা কিন্তু তোমাদের বইয়ে নেই, কিন্তু তবুও এই পরীক্ষাতে কিন্তু দিয়েছে, বা তোমাদের ক্লাস 12 যদি চলে আসে তাহলে আমাদের এইটা সম্পর্কে আইডিয়া রেখে দেওয়াটা জরুরি, বা নিটে যদি আসে, তোমাদের মেডিকেল যে এক্সাম সেখানে যদি আসে তাহলেও তোমরা করতে পারবে। তাহলে সেই আইডিয়াটা কি, সেই আইডিয়াটা হচ্ছে যে আধান যদি বন্টিত হয়ে থাকে, আমি আধান অনেকভাবে বন্টন করে রাখতে পারি। নিরবিচ্ছিন্ন ভাবে বন্টন হয়ে থাকতে পারে আধান, মানে চার্জগুলো খুব কাছাকাছি কাছাকাছি আছে, অথবা চার্জগুলো ছাড়া ছাড়া হয়ে থাকতে পারে। ধরো এরকম ভাবে যদি চার্জগুলো থাকে, এটাকে আমরা বলবো আধানের আধানের এটা এক ধরনের বন্টন যেখানে নিরবিচ্ছিন্ন নয় এটা, ঠিক আছে? নিরবিচ্ছিন্ন কখন হবে, যদি আধানগুলো খুবই খুবই কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি থাকে, তাহলে এইটাকে বলবো আমরা আধানের নিরবিচ্ছিন্ন বন্টন। কিন্তু এটা কি, এটা একটা বিচ্ছিন্ন সংস্থা, এটা বিচ্ছিন্ন ভাবে হয়ে আছে আধানগুলো, ঠিক আছে? তাহলে এই নিরবিচ্ছিন্ন ভাবে বন্টিত আধানের জন্য আর এই বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে কি করে তড়িৎদ্বিমেরু ভ্রামককে বের করা যেতে পারে সেটা আমি এখন লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো কি করে বের করা যেতে পারে এটা আমাদের। তাহলে এই দুটো লিখে নাও, এটা এটা আমি আগেও বলিনি, দেখো তাহলে লেখো যে বিচ্ছিন্ন 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 সংস্থার ক্ষেত্রে, বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎদ্বিমেরু ভ্রামক, তড়িৎদ্বিমেরু ভ্রামক তড়িৎদ্বিমেরু ভ্রামক পি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ইজ ইকুয়াল টু লেখা যাবে কিউ আই আর আই। এটার কোনটার মানে কি আমি বলছি, দেখো এখানে সামেশন বোঝানো হচ্ছে, আয়ের উপর সামেশন হবে। এর মানে হচ্ছে ধরো কিছু, এটা ধরো আমার মূল বিন্দু, এটা ধরো আমার মূল বিন্দু, এই মূল বিন্দু সাপেক্ষে কয়েকটা আধান এখানে আছে, ছাড়া ছাড়া হয়ে আছে আধানগুলো। ধরো এখানে Q1 আধান আছে, এখানে Q2 আধান আছে, এখানে Q3 আধান আছে। Q1 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে R1 ভেক্টর, Q2 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে R2 ভেক্টর, এবং Q3 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে R3 ভেক্টর। তাহলে প্রত্যেকটা আধান এবং তার অবস্থান ভেক্টরের যে গুণফল, এগুলোর যদি আমরা সমষ্টি নিই, যে প্রত্যেকটা আধান আর তার অবস্থান ভেক্টর এই দুটোর গুণফল, এরকম Q2 আধান তার অবস্থান ভেক্টর এই দুটোর গুণফল, প্লাস Q3 আধান আর তার অবস্থান ভেক্টর এই দুইয়ের গুণফল, এদের সবার যদি আমরা সমষ্টি নিই তাহলে সেটাই হবে এই পুরো সংস্থাটার তড়িৎদ্বিমেরু ভ্রামক। এই পুরো সংস্থাটা তড়িৎদ্বিমেরু ভ্রামক হবে এইটা। তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎদ্বিমেরু ভ্রামক বের করার পদ্ধতি। আচ্ছা, আমরা যে তড়িৎদ্বিমেরু পড়েছিলাম তার ক্ষেত্রে তড়িৎদ্বিমেরু ভ্রামকটা আমি কত লিখেছিলাম একটু মনে করে দেখো তো। তার ক্ষেত্রে তড়িৎদ্বিমেরু ভ্রামকটা আমি কি লিখেছিলাম দেখো, একটু মনে করি আমরা। দেখো
আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম সেখানে কি পড়িয়েছিলাম, যে এখানে মাইনাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, এবং আধানগুলোকে আমার সুবিধার জন্য আমি বলেছিলাম এরা যেন এক্স অক্ষ বরাবর আছে। ঠিক আছে, এরা যেন এক্স অক্ষ বরাবর আছে, মাইনাস কিউ আর প্লাস কিউ যেন আমার এক্স অক্ষ বরাবর আছে, এরকম এক্স অক্ষ বরাবর আছে। তাহলে আমি ধরেছিলাম যে ধরো আচ্ছা, আমি তোমাদের যখন অক্ষ বরাবর একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করে দেখিয়েছিলাম, সেক্ষেত্রে আমি ধরেছিলাম যে এটা ছিল আমাদের ডি, ও হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি, এইভাবে আমি বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত লিখেছিলাম, বলেছিলাম তড়িৎ দ্বিমেরুর আধান বলতে আমি ধনাত্মক আধানটাকে নেব, আর দূরত্ব বলতে এদের মধ্যবর্তী দূরত্বটাকে লিখবো, তাহলে ডি প্লাস ডি মিলে 2d হবে, আর অভিমুখটা কোন দিকে হবে, ঋণাত্মক থেকে ধনাত্মক আধানের দিকে, তাহলে ব্যাপারটা এরকম হবে। তাহলে এটা ছিল আমাদের পি এর মান। ওপরে যে সূত্রটা আমি লিখেছি কিউআই আর আই ভেক্টর, এইটাকে ব্যবহার করে কি আমরা এই উত্তরটাতে আসতে পারি না? দেখি চেষ্টা করি যে এই উত্তরটাতে আমরা আসতে পারি কিনা। তাহলে আমি ওপরের সূত্রটা দিয়ে পি কে বের করার চেষ্টা করছি, তড়িৎ দ্বিমেরু ভ্রামককে বের করার চেষ্টা করছি এই ওপরের আমার দেখানো এই সূত্রটাকে দিয়ে। তাহলে যদি সেটাকে ইউজ করি আমি, তাহলে কি হবে আমাদের, আমাকে লিখতে হবে কিউ আর তার অবস্থান ভেক্টর। তাহলে কিউ প্লাস কিউ আধানটা কোন অবস্থানে আছে, প্লাস ডি স্থানাঙ্কে আছে, তাহলে প্লাস কিউ এর অবস্থান ভেক্টর কত হবে, ডি আই ক্যাপ। তাহলে ওই প্লাস কিউ ইন্টু কি লিখবো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করার জন্য এরকম লিখবো যে কিউ ডি ইন্টু আই ক্যাপ। আর এই মাইনাস কিউ আধানটা কোন অবস্থানে আছে, ও এর বাম দিকে আছে, তাহলে ও এর বাম দিকে মানে এক্স এর ঋণাত্মক দিকে আছে, তাহলে ও সাপেক্ষে মাইনাস কিউ এর স্থানাঙ্ক কত, মাইনাস ডি। এখানে আমি মাইনাস লিখিনি, এই ডিটাতে মাইনাস লিখিনি, কিন্তু স্থানাঙ্ক যখন তুমি বলবে তখন এটা মাইনাস ডি হবে। তাহলে অলরেডি চার্জটা নেগেটিভ, এবং তার স্থানাঙ্কটা কি হলো, স্থানাঙ্কটা হলো মাইনাস ডি আই ক্যাপ। তাহলে এই দুটো তোমাকে কি দেবে দেখি, কিউ ডি আই ক্যাপ এখানে আসলো, এটাকে আমি এইভাবে লিখি তাহলে বেটার হবে, এটার সাথে লেখা ঠিক নয় আমাদের, তাহলে এইভাবে লিখি আমরা। আর এখানে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে আমাদের কিউ ডি আই ক্যাপ। তাহলে দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে, 2 কিউ ডি আই ক্যাপ। দেখো মজার জিনিস যে এইখানে যেটা পেয়েছিলাম 2 কিউ ডি আই ক্যাপ, এখানেও কিন্তু আমরা সেটাই পেলাম। তাহলে একটা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করার যে সূত্র, সেটা আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের সূত্র। এটা তোমাদের মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে। তাহলে স্যার নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে কি করে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে আমরা বের করব? ঠিক আছে, তাহলে দেখো নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে কি করে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে বের করা যেতে পারে। তাহলে দেখো এবার আমি লিখছি যে নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে কি করে বের করা যেতে পারে। তাহলে এবার আমি লিখছি যে নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা সমান কত হবে, তাহলে নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, নিরবিচ্ছিন্ন সংস্থা মানে কি, এই পি গুলো কিন্তু ছোট হাতের, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের পিটাকে আমরা ছোট হাতের লিখি, আর যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে সেই পয়েন্টটাকে আমরা নরমালি বড় হাতের লিখি। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সমান কি হবে, নিরবিচ্ছিন্ন সংস্থা বলতে কি বোঝায়, বলছিলাম না চার্জ গুলো যদি খুব কাছে কাছে থাকে, ধরো এরকম ভাবে চার্জ গুলো আছে এখানে খুব কাছাকাছি আছে, চার্জ গুলো খুব কাছাকাছি আছে, তাহলে এইটা একটা আমাদের নিরবিচ্ছিন্ন সংস্থা। এই নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে এই নিরবিচ্ছিন্ন সংস্থাটার জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, তার সূত্র হচ্ছে যে এরকমটা হবে আমাদের সেই ক্ষেত্রে যে ডিকিউ ইন্টু আর ভেক্টর এরকমটা হবে। ঠিক আছে, এর উপর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, ধরো এই ছোট্ট একটা অংশের চার্জ হচ্ছে ডিকিউ, এবং সেটা কোন স্থানাঙ্কে আছে, ও সাপেক্ষে, তার স্থানাঙ্ক তার অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর। তাহলে ডিকিউ ইন্টু আর ভেক্টর করলে আমরা কি পাবো, এরকম অনেক, এই সবার উপর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে যে টোটাল রেজাল্টটা পাবো, এবং সব ডিকিউ নিচ্ছি আর তার অবস্থান ভেক্টর তার সাথে গুণ করছি, প্রত্যেকটা পজিশনে ডিকিউ নিচ্ছি এবং তার অবস্থান ভেক্টর আমরা গুণ করছি, এরকম সবগুলো যদি আমরা গুণ করে যোগ করে দিই, দ্যাট মিন্স ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমরা কি পাবো, এই পুরো নিরবিচ্ছিন্ন সংস্থাটার জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাবো। তাহলে এই সূত্রগুলো কিন্তু মনে রাখো, এর উপর কিন্তু অঙ্ক আসছে এখন, তোমাদেরও আসতে পারে, মেডিকেলও আসতে পারে, জেইই মেইনসেও আসতে পারে, বা ক্লাস 12এও যদি দিয়ে দেয় দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখো
তাহলে এইটা হচ্ছে নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে বের করার সূত্র। এগুলো কিন্তু তোমরা নোট করে নাও, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা সব বইয়ে পাবেও না, ঠিক আছে, সব বইয়ে পাবেও না এগুলো। তাহলে এরকম করে আমাদের হবে। তাহলে নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু এরকম ভাবে লিখেছি। এখন দেখো, আমি তো তোমাদের নিরবিচ্ছিন্ন সংস্থা আগেও পড়িয়েছিলাম, যখন আমি তড়িৎ ক্ষেত্র বের করেছিলাম তখনও পড়িয়েছিলাম তোমাদের, এবং আমি বলেছিলাম যে নিরবিচ্ছিন্ন সংস্থাটা কেমন হতে পারে। নিরবিচ্ছিন্ন সংস্থায় আধান রৈখিকভাবে বণ্টিত হয়ে থাকতে পারে, ক্ষেত্রীয়ভাবে বণ্টিত হয়ে থাকতে পারে, ক্ষেত্রফল জুড়ে বণ্টিত হয়ে থাকতে পারে, অথবা আয়তন জুড়ে বণ্টিত হয়ে থাকতে পারে। তাহলে যদি আধান রৈখিকভাবে বণ্টিত হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ডিকিউ কে কিভাবে লিখেছিলাম মনে করে দেখো তো। ডিকিউ কে আমি কিভাবে লিখেছিলাম, যে ল্যামডা ইন্টু ডিএল, সেভাবে লিখেছিলাম। তাহলে সেইভাবে আমি লিখতে পারি যে ল্যামডা ইন্টু ডিএল আর ভেক্টর, এইভাবে আমি ইন্টিগ্রেশন করতে পারি। এটা রৈখিকভাবে বণ্টিত আধানের জন্য আমি এভাবে লিখতে পারি। তাহলে রৈখিকভাবে বণ্টিত আধানের জন্য আমি এভাবে লিখতে পারি। সেরকম ভাবে ক্ষেত্রফল জুড়ে যদি আধান বণ্টিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি এরকম ভাবে যে ক্ষেত্রফল জুড়ে যদি আধান বণ্টিত হয়ে থাকে, তাহলে ডিকিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, ডিকিউ এর জায়গায় আমরা লিখতে পারি সিগমা ডিএস আর ভেক্টর, এরকম আমি লিখতে পারি। তার ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো, সেই ক্ষেত্রে আমি পি ভেক্টরটা পাবো। আর যদি আয়তন জুড়ে আধান বণ্টিত হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, পি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আয়তন জুড়ে যদি আধান বণ্টিত হয়ে থাকে, সেক্ষেত্রে আমি ডিকিউ এর জায়গায় কি লিখতে পারি, রো ইন্টু ডিভি আমি লিখতে পারি। এই সিগমা, রো, ল্যামডা এগুলো নিশ্চয়ই তোমরা এখন জেনে গেছো। ল্যামডাটা কি বলেছিলাম, যে রৈখিক আধান ঘনত্ব। সিগমা কি বলেছিলাম, ক্ষেত্রীয় আধান ঘনত্ব। আর রোটা কি বলেছিলাম, আয়তন আধান ঘনত্ব। ঠিক আছে, তাহলে এরকমটা আমাদের হবে। তাহলে এইভাবে আমি লিখতে পারি জিনিসটাকে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আমি লিখলাম, এটাকে ব্যবহার করে এবার আমি একটা অঙ্ক করব। ঠিক আছে, সেই অঙ্কটাতে আমি এইভাবে দুভাবে আমি তোমাদের করে দেখাবো, একটা অঙ্ক আমি দুভাবে করে দেখাবো। এই যে জিনিসটা আমি এখন পড়ালাম সেটা দিয়ে আমি করে দেখাবো, আবার তোমরা অলরেডি যেটা শিখেছো সেটা দিয়েও আমি করে দেখাবো, যে দুভাবেই একই রেজাল্ট আসছে। তাহলে তোমার আমার যে সূত্রটা আমি পড়ালাম এই মাত্র, সেটাও যে ঠিক সেটা তোমরা বুঝতে পারবে। কিন্তু সব অঙ্কই কিন্তু তোমাদের আগের যে আইডিয়া সেইগুলো দিয়ে হবে তা নয়। এই নতুন আইডিয়া যেটা আমি এখন শেখালাম সেটাও লাগতে পারে কিছু অঙ্কে, সেটা সেরকম অঙ্ক পরীক্ষা আসতে পারে। সেই জন্য আমি এটা এখন তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে একটা ভি হবে, আয়তন আমরা জুড়ে আমরা ইন্টিগ্রেশন করছি বলে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আমি অঙ্কটাতে যাই। দেখো অঙ্কটা কোয়েশ্চেন আমি এখানে পিডিএফ থেকে তোমাদের দেখাচ্ছি আমার। তাহলে দেখি এখানে কি আছে আমাদের। দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, নিচের চিত্রে দেখানো 12 দৈর্ঘ্যের কুপরিবাহী দণ্ডের অর্ধেক অংশের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা এবং বাকি অর্ধেক অংশের রৈখিক আধান ঘনত্ব মাইনাস ল্যামডা। দেখো ছবিতেই দেখিয়ে দেওয়া আছে, এইটুকু হচ্ছে এল। তাহলে 12 পুরোটা তার অর্ধেক অংশ এল, এল এর রৈখিক আধান ঘনত্ব হচ্ছে মাইনাস ল্যামডা, আর বাকি এল এর রৈখিক আধান ঘনত্ব হচ্ছে প্লাস ল্যামডা। এইরকম একটা রড, যেটা একটা কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি, সেটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই যে রডটা, এই রডটার উপর ক্রিয়াশীল কি বের করতে বলেছে, আমাকে টর্ক বের করতে বলেছে। তাহলে আমরা জানি এই যে সংস্থাটা তৈরি হয়েছে সেটা দেখতে অনেকটা একটা তড়িৎ দ্বিমেরুর মতো। এই আমরা কি দেখেছিলাম, যে মাইনাস কিউ আর প্লাস কিউ আধান কিছুটা ক্ষুদ্র দূরত্বে নিয়ে যে সংস্থা গঠিত হয় সেটা আমাদের তড়িৎ দ্বিমেরু। তাহলে এখানে অনেকটা সেরকমই আছে, কিন্তু একটু জটিল ভাবে আছে। এখানে শুধু মাইনাস কিউ আর প্লাস কিউ এরকম ছাড়া ছাড়া ভাবে নেই। এখানে এখানে মাইনাস কিউ এরকম একটা রড আছে, যার অর্ধেকটাতে এরকম মাইনাস কিউ আছে আর বাকি অর্ধেকটাতে এরকম প্লাস কিউ আছে। তাহলে এটা হচ্ছে মিডিল বলছে। তাহলে এটুকু আমার এল, এটুকু আমার এল। তাহলে এই সংস্থাটা অনেকটা তড়িৎ দ্বিমেরুর মতো দেখতে। তাহলে এই পুরো সংস্থাটার আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করব। আমরা যদি এই পুরো সংস্থাটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করতে পারি, সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কত কোণে আছে, ই এর সাথে, দেখো কত কোণে আছে, ই এর সাথে 45 ডিগ্রি কোণে আছে। তাহলে কোন একটা সিস্টেম যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক যদি এই থিটা কোণে থাকে, তাহলে সেই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত হয় আমরা জানি, পি ই সাইন থিটা, থিটা হিসেবে এখানে 45 ডিগ্রি আছে। তাহলে এই সূত্রকে ব্যবহার করে আমরা টর্কের মান কত সেটা বের করে ফেলতে পারবো। কিন্তু আমার আমার
যেটা টার্গেট এখানে সেটা দেখানো হচ্ছে পিটাকে আমরা কি করে বের করতে পারি, কারণ পি তো এভাবে রেখে দিলে হবে না, পি কে আমাকে বের করতে হবে এই সব জিনিস দিয়ে, যে ল্যামডা দিয়ে, এল দিয়ে, এগুলোর সাহায্যে আমাকে পি ভেক্টরটাকে লিখতে হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে আমাকে লিখতে হবে। তাহলে কি করে এই জটিল সংস্থাটার জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামককে বের করা যেতে পারে সেটা আমি তোমাদের দুভাবে দেখাচ্ছি, দুভাবেই তোমাদের শেখা জরুরি। তাহলে দেখো আমি তোমাদের দেখাই এখন কি করে এটাকে বের করা যেতে পারে আমাদের এই সংস্থাটার জন্য। তাহলে আমার যদিও রডটা কিভাবে আছে, রডটা এভাবে আছে ইলেকট্রিক ফিল্ডের সাথে 45 ডিগ্রি কোণে আছে, কিন্তু আমি দেখো রডটাকে প্রথমে এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড বরাবরই রাখি, আমি ধরে নিচ্ছি এটা আমার এক্স অক্ষ। আগে আমি রডটার তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করে নিই এইভাবে রেখে শুইয়ে, ঠিক আছে, এটা এল আছে এটা এল, এভাবে শুইয়ে আমি আগে এর তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে বের করে নিই, তারপরে আমি সেটাকে 45 ডিগ্রি কোণে নিয়ে গিয়ে দেখাবো কি হতে পারে। তাহলে আগে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করার জন্য আমি এটাকে ফ্ল্যাট করে রাখছি, ঠিক আছে। তাহলে দেখো আমি এই রডটাকে আমি এভাবে রাখছি, ঠিক আছে, দেখে নাও তাহলে কিভাবে রাখছি আমি। তাহলে আমি দুভাবে করব, অঙ্কটাকে আমি দুভাবে সলভ করব, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি রডটাকে এইভাবে রাখছি, এইটা আমাদের এক্স অক্ষ, তাহলে আমি এক্স অক্ষ বরাবর আমার রডটাকে রেখেছি, এবং আমার কোশ্চেনে বলা আছে যে অর্ধেক অংশের আধান ঘনত্ব হচ্ছে মাইনাস ল্যামডা, তাহলে এই যে অর্ধেক অংশটা, এই অংশটার আধান ঘনত্ব হচ্ছে মাইনাস ল্যামডা, বাকি অর্ধেক অংশটার যে আধান ঘনত্ব সেটা হচ্ছে আমাদের প্লাস ল্যামডা, রৈখিক আধান ঘনত্ব হচ্ছে প্লাস ল্যামডা, এটাই বোঝাতে চাইছে। তাহলে দেখো আমি যদি অল্প একটু অংশ নিতাম, ধরো সাপোজ এখানে একটু অংশ নিলাম আর এখানে একটু অংশ নিলাম, তাহলে এই ছোট্ট অংশটুকুতে কতটুকু আধান থাকবে বলতো, এইটুকুর দৈর্ঘ্য যদি ডিএক্স হয়, এইটুকুর দৈর্ঘ্য যদি ডিএক্স হয়, তাহলে এখানে কতটুকু আধান আছে, এই অংশটার রৈখিক আধান ঘনত্ব কত, মাইনাস ল্যামডা, আর এই অংশটার রৈখিক আধান ঘনত্ব কত, প্লাস ল্যামডা। তাহলে এই অংশটুকুতে কতটুকু আধান আছে, এই অংশটুকুতে আধান থাকবে নিশ্চয়ই মাইনাস ল্যামডা ডিএক্স, এই পরিমাণ আধান ওই ছোট্ট অংশটুকুতে আছে। সেরকম এখানের এই ছোট্ট অংশটুকুতে কতটুকু আধান থাকবে, প্লাস ল্যামডা ডিএক্স, এইটুকু আধান থাকবে। আর আমরা জানি মাইনাস কিউ এবং প্লাস কিউ সমপরিমাণ ঋণাত্মক আর ধনাত্মক আধান ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে সেটাকেই তো তড়িৎ দ্বিমেরু বলে। তাহলে আমি ধরছি এই যে দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা কত, এক্স, এবং এই দূরত্বটা কত এখান থেকে এখানে, সেটাও আমি ধরলাম এক্স, এই দুটো দূরত্বই এক্স, তাহলে এই পুরো দূরত্বটা কত, 2x হবে। তাহলে এই মাইনাস ল্যামডা আর প্লাস ল্যামডা এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত, 2x। তাহলে এইভাবে ওই অল্প ছোট ছোট অংশের আধান নিয়ে কি তৈরি হলো, একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হলো। যেই তড়িৎ দ্বিমেরুটার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে সেটাকে আমি বলতে পারি ডিপি ভেক্টর। এই অংশটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, এরকমটা হবে ডিপি ভেক্টর। ডিপি ভেক্টর সমান কি হবে, মাইনাস ল্যামডা ডিএক্স প্লাস ল্যামডা ডিএক্স, এই ছোট ছোট আধান 2x দূরত্বে থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। তাহলে এই তড়িৎ দ্বিমেরুটার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কি, তড়িৎ দ্বিমেরুর আধান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে তড়িৎ দ্বিমেরুর আধান বলতে আমি পজিটিভ আধানকে বলবো বলেছি, তাহলে পজিটিভ আধান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব সেটা কত, 2x। আর এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা কোন দিকে হবে, সেই অভিমুখটা হবে মাইনাস থেকে প্লাস, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। তাহলে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে গেলে এখানে আমাকে কোন বরাবর যেতে হবে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর যেতে হবে। তাহলে এইভাবেই আমি ওই ছোট্ট ল্যামডা ডিএক্স আধান 2x দূরত্বে থেকে যে তড়িৎ দ্বিমেরুটা তৈরি হয়েছে তার রাশিমালাটা পেলাম। তাহলে এরকম করে বিভিন্ন এক্স দূরত্বের, ধরো এখানে একটা অংশ নিলাম, তাহলে সেখানে মাইনাস ল্যামডা ডিএক্স চার্জ আছে, এখানে প্লাস ল্যামডা ডিএক্স চার্জ আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত, এটা ধরো চেঞ্জ হয়ে গেল, একটু বেড়ে গেছে এখন দূরত্বটা 2x1। তাহলে এরাও একটা কি করেছে, তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এরকম পরপর করে অনেকগুলো তড়িৎ দ্বিমেরু নিয়ে পুরো সংস্থাটার তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছে, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটার তৈরি হয়েছে। তাহলে পুরো এই রডটার তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা কি হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা হবে এই অল্প অল্প করে হওয়া যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক গুলো তার যোগফল। তার মানে আমি যদি এই রেজাল্টের উপর আমার ইন্টিগ্রেশন করে দিই, সেইটা আমাকে দেবে এই পুরো সংস্থাটার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সেটার ভ্যালু কত হবে দেখো, তাহলে ভ্যালুটা হবে এরকমের যে 2 ল্যামডা ইন্টু কি হবে এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন ইন্টু আই ক্যাপ। এখন ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে কত পর্যন্ত হবে, 0 থেকে এল পর্যন্ত হবে। এখন তুমি আমাকে কোশ্চেনে বলতে পারো যে স্যার লিমিটটা কেন মাইনাস এল থেকে প্লাস এল হলো না, কারণ ও এর বাম দিকেও তো এল আছে, এল পরিমাণ রড আছে, আর ও এর ডান দিকেও এল পরিমাণ রড আছে। এই যে এইটুকু তোমার এল, এইটুকু তোমার এল,
কিন্তু কিন্তু এখানে আমি কি নিলাম 0 to L, কারণ দেখো তুমি যখন একটা তড়িৎ দ্বিমেরু নিচ্ছ, এই যে এটা আমার ও, এটা আমার ও, তাহলে আমি কি করছি এইটুকু আর এইটুকু মিলে একটা তড়িৎ দ্বিমেরু বলছি এটাকে। তাহলে তুমি যখন এর পরে আরেকটা নেবে, এখানে এইটুকু নেবে, এইটুকু নেবে, আবার এদিকে যখন এইটুকুকে নেবে, তাহলে কি হবে, এটা তোমার আরেকটা তড়িৎ দ্বিমেরুকে দেবে, তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক এই বরাবর হবে। তাহলে দেখো এই পুরোটার জন্য যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা তো ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এই যে এক্স আর এক্স তুমি দুপাশ থেকেই নিয়ে নিয়েছো, তাহলে এক্স এখানে 0 থেকে এল পর্যন্ত হবে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত কিন্তু হবে না, কারণ এক্স সি কিন্তু তুমি দুবার এখানে রিপিট করছো, 2x গুণ করছো, তাই এখানে লিমিট কিন্তু 0 থেকে এল পর্যন্ত হবে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত হবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি হবে, তাহলে আমাদের কি রেজাল্টটা হবে এখানে, যে 2 ল্যামডা ইনটু কি হবে আমাদের হাফ x dx এর ইন্টিগ্রেশন করলে হয় হাফ x স্কয়ার, তাহলে হাফ x স্কয়ার, এখানে আমরা লিমিট বসাবো 0 টু ক্যাপিটাল L ইনটু কি হবে i ক্যাপ, তাহলে কি হবে আমাদের 2 2 এখানে কেটে যাবে, তাহলে ল্যামডা ইনটু কি হবে L স্কয়ার মাইনাস 0, তাহলে ল্যামডা L স্কয়ার হবে। তাহলে এইটাই হচ্ছে এই রডটার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান। তাহলে এইভাবে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে ক্যালকুলেট করতে পারি এই রডটার জন্য। কিন্তু দেখো এটা আমরা ইউজ করতে পারি, এটা একভাবে করার পদ্ধতি, কিন্তু আমি যদি উপরের সূত্রটা তোমাদের আমি আজকেই পড়ালাম সেটাকে ইউজ করে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ক্যালকুলেট করি, তাহলে কি একই উত্তর আসবে না? হ্যাঁ, একই উত্তর আসা উচিত। তাহলে দেখবো আমরা একই উত্তর আসি কিনা আমাদের। তাহলে এবার আমি সেকেন্ড ওয়েতে ক্যালকুলেট করছি, একই তড়িৎ দ্বিমেরু ভ্রামক এই সংস্থাটার জন্য আমি ক্যালকুলেট করব সেকেন্ড ভাবে, দেখবো একই উত্তর আসে কিনা। অবভিয়াসলি একই উত্তর আসবে। দেখো কিভাবে করছি আমরা, উপরে যেটা আজকে আমরা পড়েছি সেটাকে ব্যবহার করে আমি এটাকে করব। তাহলে দেখো এইখানে চার্জ গুলো আছে এরকম ভাবে, এখানে চার্জ গুলো আছে এরকম ভাবে, ঠিক আছে, এটা কোন বরাবর আছে আমাদের এক্স অক্ষ বরাবর আছে এরকম ভাবে, ঠিক আছে, এবং এবং এইটা কত, এটা আমাদের মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত আছে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত পুরো দূরত্বটা হচ্ছে 2l, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত আছে আমাদের, ঠিক আছে, এবং বাম দিকে যেটুকু আছে সেটুকুর আধান ঘনত্ব হচ্ছে মাইনাস ল্যামডা বলছি আমি, আর ডান দিকে যতটুকু আছে তার আধান ঘনত্ব হচ্ছে প্লাস ল্যামডা। এই সংস্থাটার জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সূত্র আমরা কি পড়লাম আজকে, যে এরকম নিরবিচ্ছিন্ন ভাবে যদি আধান বন্টিত হয়ে থাকে সেই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কি হয়, তার সূত্র কি, এই দেখো এই যে পড়েছে আজকে আমরা, যে রৈখিক ভাবে যদি আধান বন্টিত হয়ে থাকে সেই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে আমরা এটা লিখবো, ক্ষেত্র জুড়ে হলে তার পরেরটাকে লিখবো, আয়তন জুড়ে হলে তার পরেরটাকে লিখবো, অথবা এইটাকেও আমরা ব্যবহার করতে পারি। এখন এইটা থেকেই তো এটা এসেছে ল্যামডা ডিএলটা, সেইটা আমি এখন ইউজ করছি, যেহেতু এখানে দেখতেই পাচ্ছি আধান এখানে রৈখিক ভাবে বন্টিত হয়ে আছে। তাহলে পি ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, পি ইজ ইকুয়াল টু লিখবো আমি, পি ইজ ইকুয়াল টু কি লিখবো, যে ল্যামডা ডিএল, এখন ডিএল না লিখে আমি এখানে ডিএক্স লিখছি, কারণ কি, কারণ আধান এখানে এক্স অক্ষ বরাবর বন্টিত হয়ে আছে, এক্স অক্ষের যে লাইন সেই বরাবর বন্টিত হয়ে আছে, তাহলে এক্স এর জায়গায় আমি এখানে ডিএক্স লিখছি, ডিএক্স লিখছি। তাহলে ল্যামডা ইন্টু ডিএক্স ইন্টু কি হবে, ধরো আমি এই স্থানের ল্যামডাটাকে নিচ্ছি, এই অংশটুকুকে আমি ডিএক্স বলছি, তাতে কতটুকু আধান আছে ল্যামডা ডিএক্স পরিমাণ, এবং তার স্থানাঙ্ক কত, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স আই ক্যাপ। তাহলে এই যে আমাকে আর ভেক্টরটা লিখতে হচ্ছিল, আমাকে আর ভেক্টরটা লিখতে হচ্ছিল, এই আর ভেক্টরের জায়গায় এখন আমি কত লিখলাম, আর ভেক্টরের জায়গায় আমি লিখলাম এক্স আই ক্যাপ। তাহলে এরকম করে যদি আমি এই পুরো সংস্থাটার জন্য ইন্টিগ্রেশন করি, তাহলে আমার কিন্তু টোটাল এই সংস্থাটার তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। তাহলে এখানে এক্স কত থেকে কত পর্যন্ত ভ্যারি করছে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত ভ্যারি করছে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত ভ্যারি করছে এখানে। কিন্তু এখানে একটা জায়গা আছে বোঝার, এখন তুমি আমাকে বলতে পারো স্যার এখানে ইন্টিগ্রেশনের লিমিট 0 টু এল নিলেন, এখানে মাইনাস এল টু প্লাস এল, কারণ এখানে তো আমি দুই দিকের হিসাব একসাথে করিনি, আমি এখানে একদিকের শুধু ডিএক্স নিয়েছি। দেখো আর আগেরটাতে কিন্তু একটা তড়িৎ দ্বিমেরুর হিসাব আমি করছিলাম, পুরো তড়িৎ দ্বিমেরুটা যখন হিসাব হলো তখন ডান দিকের এক্স বাম দিকের এক্স একসাথে ক্যালকুলেট অলরেডি হয়ে গেছে, সেই জন্য 0 টু এল নেওয়া হয়েছিল আগের ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু লিমিটটা মাইনাস এল টু প্লাস এল হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, মাইনাস এল থেকে 0 পর্যন্ত আধান ঘনত্ব কত ছিল, আমার কোয়েশ্চেনে বলা ছিল মাইনাস এল থেকে 0 পর্যন্ত আধান ঘনত্ব হচ্ছে মাইনাস ল্যামডা, তাহলে মাইনাস এল টু 0 এর জন্য আমার আধান ঘনত্ব আমি কি লিখবো, মাইনাস ল্যামডা ইন্টু কি লিখবো, এক্স ডিএক্স আই ক্যাপ, এক্স কে আবার নেগেটিভ লিখো না, এক্স অলরেডি নেগেটিভ হওয়ার জন্য যা হবে সেটা এর ভেতরে হিসাব হয়ে যাচ্ছে, এই মাইনাস এল টু 0 যে লিমিট দিচ্ছে তার ভেতরেই চলে আসবে, তাহলে এভাবে হবে। আর এই মাইনাস ল্যামডা কেন লিখলাম, কারণ এই
যখন জিরো থেকে এই মাইনাস এল থেকে জিরো পর্যন্ত আধান ঘনত্ব কত মাইনাস ল্যামডা, তাই ল্যামডার এখানে লেখা হয়েছে মাইনাস ল্যামডা। আর জিরো থেকে এল পর্যন্ত আধান ঘনত্ব কি প্লাস ল্যামডা, তাই সেক্ষেত্রে আমরা লিখবো এইভাবে প্লাস ল্যামডা করে লিখবো। ঠিক আছে, প্লাস ল্যামডা জিরো থেকে এল পর্যন্ত। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি, দেখো আমরা একই রেজাল্ট পাবো যেটা আমি আগেও পেয়েছিলাম এখানে। ঠিক আছে, যেটা আমি আগে এখানে আমি একটু ভালো করে লিখি, সুন্দর করে লিখি, দেখো এখানে তাহলে কি হবে আমাদের জিরো হবে। তাহলে এখানটা কি হবে আমাদের ইন্টিগ্রেশন করলে আবার কত দাঁড়াবে, যে মাইনাস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয় হাফ এক্স স্কয়ার, তাহলে কি লিখবো ল্যামডা বাই 2 ইনটু এক্স স্কয়ার, ইন্টিগ্রেশনের লিমিট দেবো কত থেকে কত পর্যন্ত মাইনাস এল টু 0 ইনটু আই ক্যাপ লিখবো এখানে, আর এখানে কি লিখবো প্লাস ল্যামডা বাই 2 ইনটু কি হবে এক্স স্কয়ার, এখানে লিমিট কত হবে 0 থেকে এল পর্যন্ত হবে, আর এখানে কি হবে আই ক্যাপ দিতে হবে। তাহলে কি লিখবো আমরা এখানে মাইনাস ল্যামডা বাই 2 ইনটু কি হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে, তাহলে কি করতে হবে 0 মাইনাস এল স্কয়ার হবে এখানে আমার আই ক্যাপ, প্লাস কি হবে ল্যামডা বাই 2 ইনটু কি হবে এল স্কয়ার আই ক্যাপ, এল স্কয়ার আই ক্যাপ হবে। ঠিক আছে, তাহলে এবার আমাদের কত হবে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে ল্যামডা বাই 2 এল স্কয়ার আই ক্যাপ প্লাস ল্যামডা বাই 2 এল স্কয়ার আই ক্যাপ, এরকমটা হবে। তাহলে দুটোকে যোগ করলে কি হবে আমাদের ল্যামডা এল স্কয়ার আই ক্যাপ। তাহলে এরকমটা দেখো একই রেজাল্ট আমার আসলো, আগে যেটা এসেছিল এখনো সেটাই আসলো। এখন একটু বড় হয়েছে বলে মনে হতে পারে তোমাদের, সেটা হতেই পারে, সেটা এই অঙ্কটা করার জন্য যে অঙ্কটা আমাদের দিয়েছে তার জন্য এইভাবে করলে আমাদের তাড়াতাড়ি হবে, কিন্তু আমি এই নতুন নিয়মটাও তোমাদের শেখালাম, কারণ অনেক অঙ্ক আসবে যেটা কিন্তু অঙ্ক আসতেই পারে যেটা কিন্তু এই বাম দিকের নিয়মটাতে হবে না, ডান দিকের নিয়মটাই তোমাকে ব্যবহার করতে হবে। সেজন্য আমি তোমাদের এই অঙ্কটা দিয়ে দেখালাম, দুটো ক্ষেত্রে একই আনসার তুমি কিন্তু পাবে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো এরকমের ল্যামডা এল স্কয়ার, আমার মানটা দরকার, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হলো এই রডটার জন্য হলো ল্যামডা এল স্কয়ার। এবার এই তড়িৎ দ্বিমেরুটা এই রডটা কত অ্যাঙ্গেলে আছে ইলেকট্রিক ফিল্ডের সাথে, এই রডটা কত অ্যাঙ্গেলে আছে ইলেকট্রিক ফিল্ডের সাথে, দেখো এইভাবে আছে, তাহলে এইভাবে নেগেটিভ চার্জ গুলো এখানে আছে আর এইভাবে পজিটিভ চার্জ গুলো এখানে আছে, তাহলে এই রডটা কত অ্যাঙ্গেলে আছে 45 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ই। আর এই পুরো সংস্থাটার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোন দিক থেকে কোন দিকে কাজ করছে দেখতে পাচ্ছি রড বরাবর কাজ করছে, এবং রড বরাবর এখানে আমার কোন দিকে বেরোলো মাইনাস থেকে প্লাসের দিকে বেরিয়েছে, অবভিয়াসলি সেটাই আসা উচিত, মাইনাস থেকে প্লাসের দিকে এসেছে, এক্স অক্ষ বরাবর এখানে এসেছিল। এখন এখানে যদি আমি মাইনাস থেকে প্লাসের দিকে যাই তাহলে ব্যাপারটা আমাদের এরকম দাঁড়াবে, তার মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা এখানে এইভাবে ক্রিয়া করছে, তাহলে এইভাবে ক্রিয়া করছে মানে এটাও সেই 45 ডিগ্রি কোণেই আছে এখানে ইয়ের সাথে। তাহলে ইয়ের সাথে যদি 45 ডিগ্রি কোণে থাকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা, তাহলে এই রডটাকে 45 ডিগ্রি কোণে রাখার জন্য কতটা টর্ক ক্রিয়া করবে রডটার উপর সেটা আমরা বের করতেই পারি, তাহলে সেই টর্কের মান কত হবে, টর্কের মান হবে হচ্ছে পিই ইনটু সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি আমাদের হবে। তাহলে পি এর ভ্যালু অলরেডি আমি বের করেই রেখেছি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান এই রডটার জন্য, সেটা কত ল্যামডা এল স্কয়ার, সেটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে কত হবে ল্যামডা এল স্কয়ার ইনটু ক্যাপিটাল ই, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, এরকমটা আমাদের হবে। তাহলে এটাই হবে আমাদের আনসার, যে টর্ক কত হবে এই সংস্থাটার উপর, সেটা হবে 1/√2 ল্যামডা এল স্কয়ার। তাহলে দেখো আজকে আমরা কিছু নতুন আইডিয়া শিখলাম এবং সেটাকে ইউজ করে আমরা এই তড়িৎ দ্বিমেরুর দুটো অঙ্ক সমাধান করলাম, বা একটা অঙ্ক সমাধান করলাম নতুন আইডিয়ার উপর ভিত্তি করে, বা পুরানো যা শিখেছিলাম তার উপর ভিত্তি করেও করলাম। এরকম অনেক অঙ্ক আমি তোমাদের করাবো, যেই মেইনস এর অনেক অঙ্ক করাবো তোমাদের, আমি নিটের অনেক অঙ্ক করাবো, সব ধরনের আমি করাবো, কিন্তু তোমরা এই আইডিয়াগুলো ক্লাসগুলো করতে থাকো, তাহলে তোমাদের ব্যাপারগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তোমরা এটাকে লাইক করো, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা।